হেই বন্ধুরা, মাটি থেকে 480 ফিট উঁচুতে 4500 বছর পুরনো এই পিরামিডের ভেতরে এমন কি ছিল শুধুমাত্র যেটাকে দেখবার জন্য রিসার্চাররা একটি রোবোটিক ক্যামেরা পিরামিডের ভেতরে পাঠিয়েছিল। একটি জায়গায় এসে রোবোটিক ক্যামেরাটি দাঁড়িয়ে যায় কারণ তার সামনে একটি পাথরের স্ল্যাব পড়েছিল। রিসার্চাররা মনে করেন এই স্ল্যাবের পেছনে নিশ্চয়ই এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যেটা বিগত 4500 বছর ধরে চাপা পড়ে রয়েছে। এই রহস্য যেভাবেই হোক না কেন জানা দরকার ছিল। এই কারণেই তারা রোবটের সামনে একটি ড্রিল মেশিন লাগিয়ে দেয় যেটা ওই পাথরের স্ল্যাবের উপর একটি গর্ত করে দেয় এবং এই গর্তের ভেতরে একটি ক্যামেরা ঢুকিয়ে দেওয়া হয় এবং স্ল্যাবের বিপরীত অংশে এমন জায়গা দেখতে পাওয়া যায় যেটা বিগত 4500 বছর ধরে কেউ দেখতে পায়নি। আজকে অদ্ভুত দশের এই ভিডিওটিতে পিরামিডের রহস্য নিয়েই কথা বলবো, তো চলুন দেরি না করে শুরু করা যাক। মিশর মানে ইজিপ্টে টোটাল 138টি পিরামিড রয়েছে যেগুলো হাজার বছর ধরে একের পর এক ভূমিকম্প এবং বহু ভয়ানক ঝড়কে সহ্য করেছে। কিন্তু অবাক করার বিষয় এটাই যে এদের একটিও নিজের জায়গা থেকে সরেনি বা ভেঙে পড়েনি। এদের মধ্যে সব থেকে উঁচু এবং বড় পিরামিডটি হলো দ্য গ্রেট পিরামিড অফ গিজা। আর এই পিরামিডের বেস এরিয়া প্রায় 13 একর জমির সমান। মানে এই পিরামিডের ভেতরে প্রায় 9খানা ফুটবল মাঠ ভালোভাবে ফিট হতে পারবে। পর্যবেক্ষণের মাধ্যমে জানা গেছে যে এই পিরামিডের মধ্যে মোট 43 লক্ষ বড় বড় পাথরের ব্যবহার হয়েছে, যেগুলোর মধ্যে বহু পাথরের ওজন 50 টন ছিল। যদি এই পিরামিডের টোটাল ওজনের ক্যালকুলেশন করা যায় তবে এই পিরামিডের ওজন হবে 60 লক্ষ টন, যেটা 12টা বুর্জ খালিফার ওজনের সমান। কিন্তু এত উঁচু এবং এত বড় পিরামিড বানানোর কারণ কি ছিল? কয়েক হাজার বছর আগে যখন মানুষের কাছে কোনো সামগ্রী মজুতি ছিল না, তখন এই পিরামিডের দেওয়ালকে কিভাবে প্রতিটা ইঞ্চি ইঞ্চিতে লেবেল করা হয়েছিল, কিভাবে এত ওজনের পাথরগুলো স্কয়ার শেপে কাটা হয়েছিল এবং কোনো ক্রেনের সাহায্য না নিয়ে কিভাবে 480 ফিট উঁচুতে এই পাথরগুলো তোলা হলো। আর এই পিরামিডগুলো বানাতে এমন কোন ইঞ্জিনিয়ারিং সিস্টেমের ব্যবহার করা হয়েছে যেটা এই পিরামিডগুলোকে ভূমিকম্প রোধকের সঙ্গে সঙ্গে এদের কর্নার সাইডগুলোকে সম্পূর্ণ 51.5 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করেছে। চিন্তা করতে হবে না, আমি আছি তো, আমি আপনাদের বলে দেব কিভাবে এগুলো সম্ভব হয়েছে। চ্যালেঞ্জ নাম্বার 1, কয়েক শতাব্দী ধরে রিসার্চারদের টিম এই পিরামিড কনস্ট্রাকশনের টেকনিক সম্বন্ধে জানার জন্য বারংবার চেষ্টা করে চলেছে। তারা বুঝতেই পারছিল না যে কিভাবে সেই সময় পিরামিডের প্রতিটা সাইড এক্স্যাক্টলি সম্পূর্ণভাবে নর্থ সাউথ ইস্ট এবং ওয়েস্টের দিকে মুখ করে তৈরি করা হয়েছে, তাও আবার কোনো রকম কম্পাসের সাহায্য না নিয়ে। কিছু এক্সপার্ট রিসার্চারদের মতে এই সময়ের আর্কিটেক্টরা সর্বপ্রথম এমন জমি খুঁজে বার করে যেটা কয়েক লক্ষ টন ওজন সহ্য করতে পারবে। তারপর পোলার স্টার মানে সেই তারাগুলো যেগুলোর সাহায্যে নর্থ পোল খুঁজে পাওয়া যায় এবং যেগুলোর সাহায্যে পিরামিডের প্রতিটা সাইডকে মার্ক করা হয়েছে, তাও আবার কম্পাস এবং কোনো রকম ইনস্ট্রুমেন্ট ছাড়াই। শুধুমাত্র এই বেসিক টেকনিকের সাহায্যে হাজার বছর আগে এই পিরামিডের ডিরেকশন সেট করা হয়েছিল, তাও আবার 0% ভুল ছাড়া। চ্যালেঞ্জ নাম্বার 2, পরবর্তী চ্যালেঞ্জ ছিল জমিকে লেভেল করা। যে 13 একর জমিতে এই পিরামিড তৈরি হতো সেই জমির লেভেল যদি সামান্যতম উঁচু নিচু হতো তবে 23 লক্ষ পাথরের এই পাহাড় কখনোই দাঁড়াতে পারতো না। কিন্তু এই জমিকে লেবেল করবার জন্য সেই সময়কার ইঞ্জিনিয়ারদের কাছে না ছিল লেজার লেভেল, না ছিল বাবেল লেভেল। এক্সপার্টরা মনে করেন যে কনস্ট্রাকশন সাইটের চারিদিকে গর্ত করে তাতে জল ঢেলে দেওয়া হয়, তারপর একটি সাইডের জলের লেভেলের সঙ্গে পরবর্তী সাইডের জলের লেভেলকে ম্যাচ করা হয়েছিল এবং যে সাইডের জলের লেভেল ম্যাচ করতো না সেখানে ছেনি হাতুড়ির সাহায্যে মাটি কেটে লেবেল করা হয়েছিল। আবার কিছু এক্সপার্টরা মনে করেন যে হয়তো এনশিয়ান ইজিপশিয়ানরা এই সাধারণ টুইল স্টার ব্যবহার করেছিল, যেটার দুই সাইডে কাঠের টুকরো এবং মাঝখানে একটি দড়ির মাধ্যমে পাথর ঝোলানো থাকতো। যদি পাথর জমির সঙ্গে টাচ করে যায় আর দড়িটা একদম সেন্টার লাইনে এসে দাঁড়ায় তবে ধরে নেওয়া হতো সেই জমিটা পারফেক্টলি লেভেল রয়েছে। চ্যালেঞ্জ নাম্বার 3,
এবার পিরামিডের কনস্ট্রাকশন সাইটে ডিরেকশনও সেট ছিল, মার্কিংও সেট ছিল, আর জমির লেভেলও সেট ছিল। এবার বাকি কনস্ট্রাকশন শুরু করবার, যেটার জন্য দরকার ছিল কয়েক লক্ষ টন ওজনের বড় বড় পাথরের। কিন্তু এই পাথর কাটার জন্য তাদের কাছে না ছিল কোনো রকম গ্রাইন্ডার আর না ছিল জ্যাক হ্যামার। কিন্তু তবুও সেই সময়কার লোকেরা 50 টন ওজনের পাথর কেটেও ছিল এবং সেগুলোকে স্কোয়ার এবং রেক্টেঙ্গুলার শেপও দিয়েছিল। কিন্তু সেগুলো কিসের সাহায্যে করেছিল? হ্যাঁ, এই ছেনি একমাত্র টুলস ছিল যেটার সাহায্যে তারা পাথর কেটেছিল। এক্সপার্টরা মনে করেন পিরামিড কনস্ট্রাকশনে ব্যবহার করা এই ছেনি শুধুমাত্র কপার দিয়েই তৈরি হয়নি, কারণ এটা তারাও জানতো যে কপার খুবই নরম জাতের ম্যাটেরিয়ালস, যেটা পাথরকে কোনোভাবে কাটতে পারবে না। এই কারণে এর মধ্যে একটি কেমিক্যাল ব্যবহার করা হয় যেটার নাম হলো আর্সেনিক। কপার আর আর্সেনিক দিয়ে বানানো এই ছেনি কাঠের তৈরি হাতুড়ির সাহায্যে পাথরের মধ্যে ঠোকা হতো এবং কয়েক ঘন্টা বা কয়েকদিন পরিশ্রমের পর বড় বড় পাথরগুলোকে শেপে আনা হতো। চ্যালেঞ্জ নাম্বার 4। এবার প্রশ্ন হচ্ছে যে এই বিশেষ ধরনের পাথর, যেটাকে এখন লাইমস্টোন বলা হয়, যেগুলো কাটা হচ্ছিল পিরামিড কনস্ট্রাকশন সাইট গির্জা থেকে 150 কিলোমিটার দূরে তোরাতে, তবে সেই পাথরগুলোকে কি করে নিয়ে আসা হয়েছিল? প্রতিটি পাথর 50 টন মানে 50,000 কেজি ওজনের সমান, যেটা প্রায় 3টি প্যাসেঞ্জার বাসের ওজনের সমতুল্য। আর এমনই 23 লক্ষ পাথর দিয়ে একটি পিরামিড তৈরি হতো। এত ওজনের পাথর ট্রান্সপোর্ট করবার জন্য সেই সময় না ছিল কোনো রকম পশু, আবার না ছিল কোনো রকম ট্রাক। যদি বর্তমান কালেও এই কাজ করতে হয় তাহলে ট্রান্সপোর্ট কোম্পানির কাছে খুবই কঠিন পরিস্থিতি চলে আসবে। কথাটা অবাক করার মতন হলেও এই কাজ সেই সময়কার ওয়ার্কার্সরা নিজেদের হাতের সাহায্যে এবং নৌকার সাহায্যে করেছিল। টোরা এবং গির্জার মধ্যে থাকা নদীর সাহায্য নিয়ে বড় বড় নৌকার মাধ্যমে পাথরগুলোকে ট্রান্সপোর্ট করা হয়েছিল, যেটা মোটেও সহজ কাজ ছিল না। সেই সময় নৌকাগুলোতে বড় বড় পাথর লোডিং করা এবং আনলোডিং করতে কম করেও 500 জন মজদুরের আর্মির একেবারে সাহায্য প্রয়োজন ছিল। চ্যালেঞ্জ নাম্বার 5। যে এক্সপার্টের টিম পিরামিড কনস্ট্রাকশন নিয়ে রিসার্চ করছিল তাদের বহু প্রশ্নের উত্তর তারা রিসার্চের মাধ্যমে পেয়ে গিয়েছিল, কিন্তু একটা প্রশ্ন তাদের মাথায় বারংবার আসছিল, সেটা হলো এই লাইমস্টোন কাটা তো হলো, ট্রান্সপোর্ট করাও হলো, একের ওপরে এক সাজিয়ে কনস্ট্রাকশনও শুরু হলো, কিন্তু এত ওজনের পাথর অত উপরে তোলা কিভাবে হলো? কিছু এক্সপার্টরা মনে করেন যে পিরামিডের কনস্ট্রাকশনের আগেই হয়তো এর প্ল্যান করা হয়ে গিয়েছিল। হয়তো পাথরগুলোকে স্পাইরাল ট্র্যাকের মাধ্যমে ওপরে তোলা হয়েছিল, নয়তো জিগজ্যাগ ট্র্যাকের মাধ্যমে। কিন্তু এটা তো নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এত ওজনের পাথরগুলোকে মজদুরদের নিজের শরীরের শক্তি দিয়ে উপরে টেনে নিয়ে যেতে হয়েছিল। চ্যালেঞ্জ নাম্বার 6। লক্ষ লক্ষ মজদুর ছেনি হাতুড়ি দিয়ে পাথর কাটা এবং এত বড় বড় পাথরকে ট্রান্সপোর্ট করা, এগুলো তো হলো, কিন্তু এই পিরামিডের ভেতরে থাকা কম্পার্টমেন্ট, যেগুলোর ভেতরে যাওয়ার জন্য রাস্তা এবং প্রচুর ছোট ছোট সুড়ঙ্গ, এগুলো নিয়ে আপনার কি ধারণা? বাকি সব জিনিস তো ঠিক ছিল, কিন্তু একটি বিষয় এক্সপার্টদের অবাক করে দেয়, আর সেটা ছিল ভেতরের কম্পার্টমেন্ট। এখানে যে পাথরগুলোকে ব্যবহার করা হয়েছিল সেগুলো লাইমস্টোন নয়, বরং গ্রানাইট পাথর ছিল। গ্রানাইট এমন এক ধরনের পাথর যেটা ডায়মন্ডের পর পৃথিবীর সব থেকে শক্ত পাথর বলে মনে করা হয়, যেটা আজকালকার মডার্ন যুগেও গ্রাইন্ডারের মাধ্যমে ছাড়া কোনোভাবেই কাটা সম্ভব নয়। পৃথিবী জুড়ে বহু আর্কিওলজিক্যাল এক্সপার্টদের এই পিরামিডে ভিজিট করানো হয়েছে, কিন্তু কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারেনি যে কিভাবে কয়েক হাজার বছর আগে ইঞ্জিনিয়াররা গ্রানাইটের মতন শক্ত পাথরকে পরিষ্কারভাবে কেটেছিল। শেষমেশ কয়েক বছর পর এক্সপার্টরা এই প্রশ্নের রহস্য ভেদ করে। ইজিপশিয়ানরা গ্রানাইট পাথরকে কাটার জন্য এমন এক ধরনের সমান ব্লেড ব্যবহার করেছে যেটার কোনো রকম দাঁত ছিল না। ভিডিওটিতে দেখানো ছবির মাধ্যমে আপনারা এটিকে বুঝতে পারবেন। দাঁত না থাকা এই ব্লেডের দুপাশে ওজন দিয়ে এটাকে গ্রানাইটের উপর চালানো হতো আর মাঝখানে বালি দিয়ে দেওয়া হতো। এক্সপার্টরা মনে করেন এইভাবে এত বড় বড় পাথরকে কাটার জন্য তাদের 4 মাস সময় লেগেছে। এগুলো তো চলুন জানা গেল কিভাবে পিরামিড তৈরি হয়েছে, কিন্তু এবার জানতে চলেছেন কি কারণে পিরামিডগুলো তৈরি হয়েছিল এবং সেগুলো সম্পর্কে কিছু বৈজ্ঞানিক ধারণা আর কি ছিল সেই পাথরের স্ল্যাবের পেছনে, সব একটা একটা করে জানতে পারবেন। নাম্বার 1। প্রাচীন মিশরীয়রা একটি দেবতাকে মানত যার নাম হলো ওসাইরিস। প্রাচীন মিশরবাসীরা মনে করতেন এই দেবতা জন্ম আর মৃত্যুর দেবতা,
যিনি কিনা মৃত্যুর পর আত্মাকে নতুনভাবে জন্ম দিতেন। তাদের মতে অ্যালাইনমেন্টে থাকা এই তারাগুলো তাদের ভগবান অসাইরাসের ঘর। সে যাই হোক, এগুলোকে আপনাদের গল্প মনে হতে পারে, কিন্তু এ কথাটা সত্যি যে এই সকল পিরামিডগুলোকে একটি নির্দিষ্ট সময়কালে তৈরি করা হয়েছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? কারণ সেই সময় তাদের কাছে না ছিল ট্রাভেলের সরঞ্জাম, না ছিল আধুনিক টেকনোলজি, কিন্তু তাদের কাছে নিশ্চয়ই এমন কোনো শক্তি ছিল যেটার সাহায্যে তারা অন্য গ্রহতে থাকা প্রাণীর সঙ্গে যোগাযোগ করত। এমনটা আমি বলছি না, বিশেষজ্ঞরা বলছেন এমনটা মনে করা হয় যে হয়তো তাদের কাছে 4500 বছর আগে খুবই আধুনিক টেকনোলজি ছিল, নয়তো তাদেরকে সেই সময় অন্য কোনো আধুনিক গ্রহের সভ্যতা সাহায্য করেছিল। এমন কোনো না কোনো রহস্য নিশ্চয়ই লুকিয়ে রয়েছে, যে কারণে বহু অদ্ভুত প্রশ্ন আমাদের মনে ভেসে উঠেছে। আমরা তো কেবল পিরামিডের পারফেক্ট জিওমেট্রিক এবং জিওগ্রাফি জানতে পেরেছি, কিন্তু পিরামিডের রহস্য এখানেই শেষ হয়নি। বিজ্ঞানীদের আরো যে সকল প্রশ্ন চিন্তায় ফেলেছে সেগুলোর মধ্যে একটি হলো যে কি কারণে পিরামিডগুলোকে তৈরি করা হয়েছে। এটা কি মিশরীয়দের রাজাদের কবরস্থান? মিশরীয়দের একটি ধারণা অনুযায়ী প্রাচীন মিশরের মৃত মানুষদের জ্বালানোর কোনো প্রথা ছিল না। এখানে মৃত শরীরের উপর নানা রকম কেমিক্যাল দিয়ে ঢেকে মমি বানিয়ে রাখা হতো। এই মমি বানিয়ে রাখবার জন্য মানুষের দেহ বহু বছর ধরে সুরক্ষিত থাকতো। আসলে প্রাচীন মিশরবাসী এরকমটা করত কারণ তারা মনে করত মৃত্যুর পরেও মানুষের জীবন চলতে থাকে। এই কারণেই কবর দেওয়া মমির সঙ্গে খাওয়া দাওয়ার জন্য নানা রকম বস্তু, কাপড়, গয়না, বাসন, হাতিয়ার এবং পশু পর্যন্ত দিত। এগুলি সেই সকল জিনিস যেগুলো একটি মানুষের জীবনযাত্রা চালানোর জন্য জরুরি। এমনটা মনে করা হয় যে মিশরে থাকা প্রত্যেকটি পিরামিড সেখানকার রাজাদের কবরস্থান, যেগুলোর মধ্যে তাদেরকে মমি বানিয়ে রাখা হয়েছে। আর দ্য গ্রেট পিরামিডটি মিশরের রাজা খুফুরের। চলুন ধরে নেওয়া যাক মিশরের পিরামিডগুলো প্রাচীন মিশরের রাজাদের কবরস্থান। কিন্তু প্রশ্ন এটা যে মিশরের যতগুলো পিরামিড আছে সেগুলোর মধ্যে একটিতেও কেন কোনো মমি উপস্থিত নেই? মমি তো ছাড়ুন, ওখানে অন্য কোনো রকম সামগ্রীও দেখতে পাওয়া যায়নি। এগুলো থেকে কনস্পিরেসি থিওরিস্টরা মনে করেন পিরামিডগুলো আসলে কোনো কবরস্থান নয়, বরং সেগুলো অন্য কোনো জিনিস, আর যেগুলো বানানোর জন্য নিশ্চয়ই অন্য কোনো কারণ ছিল। হয়তো এর সাথে যোগসূত্র রয়েছে আমাদের অন্য গ্রহের প্রাণীর সাথে। এবার চলুন জেনে নেওয়া যাক পিরামিড সম্পর্কে সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং সব থেকে কঠিন প্রশ্ন। সাধারণ ধারণা অনুযায়ী বলা হয় যে দ্য গ্রেট পিরামিডের নির্মাণ কার্য 20 বছরের মধ্যে কমপ্লিট করা হয়েছে। আর এত বড় বড় পাথর এবং এত ওজনের পাথরগুলো কেটে কাঠ আর দড়ির মাধ্যমে টেনে আনা হতো। কিন্তু যদি পিরামিডের কাজ এরকম ভাবেই হয়ে থাকে তবে তাদের কাছে এই কাজটা করতে মাত্র 1.5 মিনিট সময় থাকতো। আর অলরেডি রিসার্চ থেকে জানা গেছে যে এত ওজনের বড় বড় পাথরগুলোকে কেটে কাঠ এবং দড়ির মাধ্যমে টেনে আনা হতো। কিন্তু যদি পিরামিডের কাজ এরকম ভাবেই হয়ে থাকে, মানে মাত্র 20 বছরের মধ্যেই হয়ে থাকে, তাহলে একটা পাথরকে পিরামিডের নিচ থেকে উপরে নিয়ে যাওয়ার জন্য এবং কাটবার জন্য সম্পূর্ণ সময় থাকতো 1.5 মিনিট। এটা আগেও বলেছি যে পাথরগুলো আনা হতো প্রায় 50 মাইল দূর থেকে। ঠিক এই জায়গায় বৈজ্ঞানিকদের একটু খটকা লাগে এবং হাজারো প্রশ্ন তাদের মাথায় আসে। কিভাবে 1.5 মিনিটের মধ্যে তারা এত বড় বড় এবং ভারী পাথরগুলোকে তারা কেটে এবং সেই 50 মাইল দূর থেকে টেনে এনে পিরামিডের উপরে তুলতো? মাত্র 1.5 মিনিটের মধ্যে যদি তারা এই কাজটা না করতো তবে কোনোভাবেই 20 বছরের মধ্যে পুরো পিরামিডের কাজ সম্পন্ন হতো না। কোন রকম অ্যাডভান্স টেকনোলজির সাহায্য না নিয়ে এই কাজ করা এক কথায় অসম্ভব। হয় মিশরীয়দের কাছে টেকনোলজি আমাদের থেকে অনেক আধুনিক ছিল, নয়তো এই পিরামিডগুলো বানানোর পেছনে অন্য কোনো গ্রহের ইন্টেলিজেন্স সভ্যতার হাত ছিল। একথা আমি বলছি না, কনস্পিরেসি থিওরি গুলো বলে থাকে। সে যাই হোক না কেন, তাদের কাছে এমন কোনো না কোনো শক্তি নিশ্চয়ই ছিল যেটা এখনো আমাদের কাছ থেকে লুকিয়ে রয়েছে। এবার প্রশ্ন হলো, এই গ্রেট পিরামিড এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং এর নমুনা, কিন্তু এই পিরামিডের ভেতরে কৌশলে তৈরি হওয়া টানেলগুলো অত্যন্ত বেশি রহস্যময় এবং কৌতূহলী। প্রথম দিকে মানা হয়েছিল যে হয়তো এগুলো ভেন্টিলেশনের জন্য বানানো হয়েছে, যেটার সাহায্যে চেম্বারগুলোর ভেতরে সহজে হাওয়া বাতাস চলাচল করতে পারে। কিন্তু যখন টানেলগুলোর মধ্যে রোবোটিক ক্যামেরা দিয়ে দেখা হয় তখন দেখা যায় টানেলগুলোর ভেতর থেকে বন্ধ করা
করা ছিল, মানে পিরামিডের ভেতরে থাকা টানেলগুলোর ভেন্টিলেশনের জন্য নয় এবং অন্য কোনো বিশেষ কাজের জন্য তৈরি করা হয়েছিল। দ্য গ্রেট পিরামিডের এখনো পর্যন্ত কেবল 3টি চেম্বার খুঁজে পাওয়া গেছে। এমনটা নয় যে এর ভেতরে শুধু 3টে চেম্বারই রয়েছে, এর ভেতরে আরো অনেক চেম্বার রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেবল এই 3টি চেম্বারই ডিসকভার করা হয়েছে, যার মধ্যে সব থেকে নিচের চেম্বারটি হলো বেস চেম্বার, মাঝখানের চেম্বারটি হলো কুইন্স চেম্বার আর সব থেকে উঁচুতে থাকা চেম্বারটি হলো কিংস চেম্বার। দ্য গ্রেট পিরামিডের উত্তর দক্ষিণ দিকে দুটি ছোট ছোট সফট বা গর্ত বানানো হয়েছে, যার মধ্যে দক্ষিণ দেওয়ালের গর্তটি অরাইং বেলের দিকে মুখ করেছিল আর উত্তর দিকটা সাধারণভাবেই উত্তর দিকে মুখ করে রয়েছে। 2011 সালে কুইন্স চেম্বারে একটি রোবোটিক ক্যামেরা ঢোকানো হয় এবং সামনে একটি পাথরের স্ল্যাব দিয়ে সেটা বন্ধ থাকতে দেখা যায়, কিন্তু স্ল্যাবের উপরে একটি মেটালের টুকরো আটকানো ছিল। বিজ্ঞানীদের মনে হচ্ছিল হয়তো এর পেছনে আরেকটি চেম্বার থাকতেও পারে, তাই তারা যখন এই পাথরের উপরে ফুটো করে ভেতরে ক্যামেরা প্রবেশ করায় তখন এই ছবিটা দেখতে পাওয়া যায়, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিন্তু এরপরে ওই ক্যামেরাটি বন্ধ হয়ে যায় আর এরপরে এক্সপ্লোরেশন করা হয়নি, কারণ মিশর সরকার এটা চাইছিল না। সেই সময় থেকে এখনো পর্যন্ত ওখানকার গভর্নমেন্ট আর কোনো রকম এক্সপ্লোরেশন করতে অ্যালাউ করেনি। ওখানকার গভর্নমেন্ট মনে করেন যে যদি পিরামিডের রহস্য সব সলভ হয়ে যায় তবে সেখানে ট্যুরিস্টদের আসা বন্ধ হয়ে যাবে, কিন্তু এটা তো সত্যি যে দ্য গ্রেট পিরামিড এখনো কিছু রহস্য লুকিয়ে রেখেছে, যেগুলো এখনো পর্যন্ত আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। মিশরে কেবল পিরামিডের রহস্যই লুকিয়ে রয়েছে এমনটা নয়, তার পাশেই তৈরি মিথিক্যাল ক্রিচার দ্য গ্রেট স্পিনিক্সের অনেক রহস্য লুকিয়ে রয়েছে। যদি ইতিহাসে একটি পাথর দিয়ে তৈরি সব থেকে বড় মূর্তির কথা বলা হয় তাহলে এটির নাম প্রথমে আসে, যেটা 73.5 মিটার লম্বা এবং 20 মিটার উঁচু পাথর দিয়ে তৈরি। আপনারা এটা জেনে অবাক হবেন যে এই মূর্তিটাকে পিরামিডের মতন আলাদা আলাদা পাথর দিয়ে তৈরি করা হয়নি, বরং এটি একটি বড় পাথরকে মূর্তির রূপ দেওয়া হয়েছে। যেহেতু মরুভূমি এলাকায় এই মূর্তি তৈরি হয়েছে, তাই হাজার বছর ধরে এই মূর্তি বালিতে চাপা পড়েছিল, বালির ওপর শুধুমাত্র তার এইটুকু অংশই উঠেছিল। 1900 সালের দিকে এর চারিপাশের বালি সরিয়ে দেওয়া হয় এবং সম্পূর্ণ মূর্তিটি লোকের সামনে নিয়ে আসা হয়। 1995 সালে যখন এই স্ট্যাচুকে রেনোভেট করা হচ্ছিল তখন ওয়ার্কার্সরা ভুলবশত এই মূর্তির মধ্যে থাকা টানেলস ডিসকভার করে, যেটা সম্পূর্ণ এর নিচে চলে গিয়েছে। এমনটা মনে করা হয় যে যখন এই স্ট্যাচুটা বানানো হয়েছিল তখন এটা দেখতে ঠিক এই রকম ছিল, কিন্তু তারপর পরিবেশে নানা রকম পরিবর্তন আসার কারণে এটা এরকম হয়ে যায়। আপনারা এটা জানলে আরো অবাক হবেন যে গ্রেট পিরামিডের ভেতরে একটি ন্যাচারাল এসি ছিল, মানে এর ভেতরে বছরের 12টা মাসেই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতো। যেমনটা আমরা সবাই জানি গির্জার পিরামিড মরুভূমি এলাকায় তৈরি, যেখানে সব সময় প্রচন্ড গরম থাকে, কিন্তু তবুও পিরামিডের ভেতরের তাপমাত্রা সব সময় 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকতো। এবার বলা যাক পিরামিড সম্পর্কে বলা কয়েকটি থিওরি সম্পর্কে, যেমন পাওয়ার প্ল্যান্ট থিওরি। পিরামিডের উপর দেওয়া একটি মডার্ন থিওরি অনুযায়ী বলা হয় যে পিরামিডের ব্যবহার ইলেকট্রিসিটি বানানোর জন্য করা হতো। এই থিওরি অনুযায়ী এগুলো হয়তো কোনো বড় বড় পাওয়ার প্ল্যান্ট যেগুলোর সাহায্যে ইলেকট্রিসিটি জেনারেট করা হতো, আর সেই ইলেকট্রিসিটির ব্যবহার পুরো মিশরে করা হতো। ইজিপ্টে একটি মন্দির আছে যেটাকে ড্যান্ডেরা লাইট কমপ্লেক্স বলা হয়। এটা ইজিপ্টের সব থেকে বেশি রহস্যময় মন্দিরের মধ্যে একটি। এর মধ্যে বহু রহস্যময় চিত্র স্থাপিত আছে, যেগুলোর মধ্যে একটি হলো এই চিত্র, যেটাকে ডেন্ডেরা লাইট বলা হয়। এই ছবিটি দেখলে বুঝতে পারবেন এটা অনেকটা আধুনিক লাইট বাল্বের মতন দেখতে। যদি এটা কোনো লাইট বাল্বের চিত্র হয়ে থাকে তবে নিশ্চয়ই প্রাচীন ইজিপ্টে ইলেকট্রিসিটি মজুদ ছিল, যেগুলো থেকে শক্তি হয়তো বড় বড় পাওয়ার প্ল্যান্ট মানে পিরামিড থেকে আসতো। তাহলে কি সত্যি পিরামিডকে পাওয়ার জেনারেট করার জন্য তৈরি করা হয়েছিল? পরবর্তী থিওরিটি হলো এরিক ভন দানিকের থিওরি। এরিক ভন দানেকেন একটি বই লেখেন, এটার নাম ছিল চ্যারিয়টস অফ দ্য গড। এই বইতে এরিক ভান দানকেন একটু আলাদাই থিওরি বলেছিলেন। এরিকের মতে এইসব পিরামিড নির্মাণ মানুষ নয় বরং অন্য কোনো তারামণ্ডল থেকে আসা পরগ্রহী জীবেরা করেছিল, এবং এছাড়া অসংখ্য কনস্পিরেসি থিওরি রয়েছে পিরামিড সম্বন্ধে। আমি আকাশ বর্মনের পিরামিড নিয়ে ভিডিওটিতে এ সম্বন্ধে আরো বেশি বিস্তারিতভাবে আলোচনা করেছি। যদি ভিডিওটি না দেখে থাকেন তবে অবশ্যই দেখতে পারেন, আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন। পাশাপাশি অদ্ভুত দশ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।